আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমরা যে ইংরেজি ভাষাটা ব্যবহার করি সেটার ভেতরে কোনো গোপন সংকেত বা বলা যায় জাদুবিদ্যা লুকিয়ে থাকতে পারে? কিছু থিওরি কিন্তু ঠিক এটাই বলে। তাদের মতে ইংরেজি শুধু যোগাযোগের মাধ্যম না, বরং আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করার জন্য ডিজাইন করা এক ধরনের জাদুমন্ত্র। চলুন আজ আমরা এই তত্ত্বটার গভীরে যাই আর দেখি এর পেছনের দাবিগুলো কতটা অবাক করার মতো। এই পুরো ধারণার কেন্দ্রবিন্দুতে আছে একটা লাইন। পাও চ্যাং তার ওয়ার্ড ম্যাজিক বইতে লিখেছেন, ওয়ার্ডস কাস্ট স্পেলস, মানে শব্দ মন্ত্র ছুড়ে দেয়। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। মানে এই তত্ত্বটা বলছে, আমরা যখন কথা বলি বা কিছু লিখি তখন আসলে শুধু মনের ভাব প্রকাশ করছি না, বরং এক ধরনের ম্যাজিক বা জাদু চর্চা করছি। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যে ভাষাটা আমরা প্রতিদিন ব্যবহার করছি সেটা কি সত্যিই আমাদের নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা কোনো জাদু হতে পারে? শুনতে অদ্ভুত লাগছে, তাই না? চলুন এই অদ্ভুত কিন্তু ইন্টারেস্টিং ধারণাটার বিভিন্ন দিক একটু খতিয়ে দেখা যাক। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই তত্ত্বের প্রথম ভাগে আমরা দেখব কিভাবে সাধারণ শব্দ আর বানানকেই একটা গোপন মন্ত্র হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। এই স্লাইডটা দেখুন, কি ইন্টারেস্টিং একটা ব্যাপার। স্পেলিং শব্দটা আমরা তো জানি এর মানে বানান করা, কিন্তু এই থিওরি বলছে শব্দটাকে একটু অন্যভাবে দেখতে। স্পেল ইং মানে হলো স্পেল কাস্টিং বা মন্ত্র ছোড়া। ব্যাপারটা হলো প্রত্যেকটা শব্দের নাকি নিজস্ব একটা ভাইব্রেশন বা কম্পন আছে, যা আমাদের চারপাশের বাস্তবতাকে প্রভাবিত করতে পারে। শুধু তাই না, এই থিওরি আরও এক ধাপ এগিয়ে বলছে যে ওয়ার্ড বা শব্দ আসলে একটা সোয়ার্ড বা তরবারির মতো, মানে শব্দকে নাকি মানসিক নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। আমরা তো কথায় কথায় বলি যে কথার আঘাত তলোয়ারের চেয়েও ধারালো। এই থিওরি অনুযায়ী এটা নাকি আক্ষরিক অর্থেই সত্যি। আচ্ছা, এবার চলুন পরের ধাপে যাওয়া যাক। এখানে আমরা দেখব কিভাবে ইংরেজি বর্ণমালার মধ্যেই নাকি লুকিয়ে আছে গোপন সংখ্যাতত্ত্ব আর নানা রকম প্রতীক। আমরা সবাই জানি ইংরেজি অ্যালফাবেটে মোট ২৬টা অক্ষর আছে, কিন্তু এই থিওরির সমর্থকদের মতে এই ২৬ সংখ্যাটা কোনো কাকতালীয় ব্যাপার না। এর পেছনে নাকি একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। ব্যাপারটা কি দেখুন, ২৬ মানে হলো ২ গুণ ১৩। আর এই ১৩ সংখ্যাটা কিন্তু বহু প্রাচীন সংস্কৃতিতে বিদ্রোহ আর বলা যায় গুপ্ত শক্তির প্রতীক হিসেবে বেশ পরিচিত। তো দাবিটা হলো এই কারণেই ২৬ অক্ষরের বর্ণমালাকে ইচ্ছে করে ডিজাইন করা হয়েছে। এখানে জেম্যাট্রিয়া বা সংখ্যাতত্ত্বের একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে প্রত্যেকটা অক্ষরের একটা নির্দিষ্ট সংখ্যামান থাকে। যেমন ধরুন, জি এর মান ৭, ও এর মান ১৫ আর ডি এর মান ৪। এবার সবচেয়ে অবাক করা ব্যাপারটা দেখুন, গড শব্দটার অক্ষরগুলোর মান যদি যোগ করা হয় তাহলে যোগফল দাঁড়ায় ২৬, ঠিক ইংরেজি বর্ণমালার মোট অক্ষরের সমান। এটা কি শুধুই কাকতালীয়? এতক্ষণ তো আমরা বর্ণমালা আর সংখ্যাতত্ত্ব নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি আমাদের প্রতিদিনের ব্যবহার করা কিছু সাধারণ শব্দের মধ্যে এই থিওরির ছায়া কিভাবে খুঁজে পাওয়া যায়। এই স্লাইডটা দেখুন, এটা বেশ চমকে দেওয়ার মতো। কিভাবে একটা শব্দকে উল্টো করলেই তার আসল বা গোপন অর্থ বেরিয়ে আসতে পারে। যেমন লিভ শব্দটা মানে বেঁচে থাকা, এটাকে উল্টো করে পড়লে কি হয়? ইভেল মানে শয়তান বা খারাপ। থিওরিটা বলছে এটা ভাষার একটা পরিকল্পিত ডিজাইন, যা আমাদের অবচেতন মনে নেতিবাচক ধারণা ঢুকিয়ে দেয়। এবার আসি হ্যালো শব্দটাতে। আমরা সারাদিন কতবার এই শব্দটা ব্যবহার করি, তাই না? এই তথ্য বলছে এর উৎস নাকি হেল ও, যার মানে হলো পাতাল বা নরকের উদ্দেশ্যে সম্ভাষণ। হ্যাঁ, এটা একটা খুবই বিতর্কিত দাবি, কিন্তু এই থিওরির সমর্থকরা এটাকে একটা বড় উদাহরণ হিসেবে দেখান। একইভাবে গুড বাই শব্দটা দেখুন, এটা কিন্তু এসেছে গড বি উইথ ইউ থেকে, যার মানে ঈশ্বর আপনার সঙ্গে থাকুন। এটা থেকে বোঝা যায় যে আমাদের সাধারণ কথার মধ্যেও কিভাবে আধ্যাত্মিক বা ধর্মীয় আচারের প্রভাব লুকিয়ে থাকতে পারে। আর সপ্তাহের ৭টা দিনের নামের দিকে একবার তাকানো যাক। এটা তো আমরা অনেকেই জানি যে প্রত্যেকটা দিনের নামই কোনো না কোনো প্যাগান দেবতা বা মহাজাগতিক বস্তুর নামে রাখা। যেমন সানডে হল সানসডে বা সূর্যের দিন, মানডে হল মুনস ডে বা চাঁদের দিন, টিউসডে হল নর্স যুদ্ধদেবতা টিউ এর দিন, আবার থার্সডে হল বজ্রের দেবতা থরের দিন। মানে প্রাচীন বিশ্বাসগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের সাথে একদম মিশে আছে।
আচ্ছা, এই তো গেল সাধারণ শব্দ, কিন্তু এই তথাকথিত ওয়ার্ড ম্যাজিক বা শব্দ জাদু কিভাবে আরও বড় সিস্টেমে, যেমন ধরুন আইন, ব্যবসা বাণিজ্য আর শাসন ব্যবস্থায় ব্যবহার করা হয়? চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী কোর্ট রুমের ভাষা নাকি সরাসরি জাদুবিদ্যা বা গুপ্ত আচার অনুষ্ঠান থেকে নেওয়া হয়েছে। যেমন কোর্ট থেকে যখন সামান পাঠানো হয় তার আক্ষরিক অর্থ তো ডাকা, কিন্তু এর গুপ্ত অর্থ নাকি আত্মাকে আহ্বান করা। আবার যখন জাজ কাউকে সেন্টেন্স দেন সেটা নাকি এক ধরনের মন্ত্র বা অভিশাপ দেওয়ার শামিল। কি সাংঘাতিক ব্যাপার! তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যখন কেউ কোনো আইনি চুক্তিতে সই করে, সে আসলে একটা জাদুকরি বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলে। মানে এই থিওরি অনুযায়ী লিগ্যাল কন্ট্রাক্টগুলো হলো এক ধরনের আধুনিক বাঁধন মন্ত্র। এখানে আরও একটা অদ্ভুত দাবি আছে। বলা হয় মানুষের জীবন আর অধিকার নিয়ে যে আইনি শব্দগুলো আছে সেগুলো নাকি নেওয়া হয়েছে মেরিটাইম ল বা সামুদ্রিক আইন থেকে। যেমন বার্থ বা জন্ম শব্দটা এসেছে জাহাজের বার্থ বা নোঙর করা জায়গা থেকে। এর মাধ্যমে মানুষকে নাকি একটা পণ্য বা জাহাজের মতো করে দেখা হয়। আইনের মতো কমার্শিয়াল বা বাণিজ্যিক ইংরেজিকেও একটা আর্থিক মন্ত্র বা মনিটারি স্পেল হিসেবে দেখা হয়। লোন মানে ঋণ, ডেট মানে দেনা। এই শব্দগুলোকে আত্মার চুক্তি বা সোল কন্ট্রাক্ট হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এগুলোর মাধ্যমে নাকি মানুষকে একটা আর্থিক সিস্টেমের মধ্যে বেঁধে রাখা হয়। তো এত কিছু শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই যে ভাষাগত প্রোগ্রামিং বা স্পেল, এটা থেকে বেরোনোর উপায়টা কি? সোর্স ম্যাটেরিয়াল কিন্তু এই বিষয়েও কিছু পরামর্শ দিয়েছে। এই কথিত মন্ত্র ভাঙার জন্য মূলত ৩টে উপায়ের কথা বলা হয়। প্রথমটা হল শব্দের ব্যুৎপত্তি বা আসল মানেটা জানা, অর্থাৎ কোন শব্দের উৎস কোথায়। দ্বিতীয়টা হল কথা বলার সময় খুব সাবধানে আর জেনে বুঝে শব্দ ব্যবহার করা, যাতে কোনো ভুল অর্থ তৈরি না হয়। আর ৩ নম্বর উপায়টা হল আধ্যাত্মিক সুরক্ষা চাওয়া। তাহলে সব মিলিয়ে এই পুরো থিওরির মূল কথাটা কি? মূল কথাটা হলো ভাষা শুধু কথা বলার একটা টুল না, এটা একটা মাস্টার প্রোটোকল যা আমাদের বাস্তবতাকে প্রোগ্রাম করে। মানে আমরা যা বলি, যা ভাবি, সেটাই আমাদের জগৎটাকে তৈরি করে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য থাকল। যদি আমাদের মুখের কথাই একটা প্রোগ্রাম হয়ে থাকে, তাহলে সেই প্রোগ্রাম দিয়ে আমরা ঠিক কোন বাস্তবতাকে তৈরি করছি? ব্যাপারটা নিয়ে একবার ভাবা যেতেই পারে।